এবার মোহাম্মদ ইউনূসের আসল মুখোশটি খুলে দিল বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি কালকে একটি ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন তা আমি শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আসলে মোহাম্মদ ইউনূস মানুষের সামনে যে মুখটা নিয়ে এগিয়ে যান তার পিছনেও কিন্তু আরো একটা মুখ আছে, অর্থাৎ এই মুখ এবং মানুষের ভিড়ে মোহাম্মদ ইউনূস নিজেকে যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেন আসলে সেই মানুষটি কিন্তু সেটা নয়। কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি অন্তত 3টি এমন বিস্ফোরক অভিযোগ মোহাম্মদ ইউনূসের বিপক্ষে করেছেন যা সকলে জানা উচিত। এবং শেষ 1 বছরে তিনি বাংলাদেশকে যেভাবে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন এবং ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে যেভাবে তিনি মসনদে বসে থাকার চেষ্টা করেছিলেন তার আসল চরিত্র এবার কিন্তু সর্বসমক্ষে উন্মোচন করে দিল খোদ বাংলাদেশের রাষ্ট্রপতি। পাশাপাশি কালকে তারেক রহমানের পক্ষ থেকেই বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে অন্তত এখনো অবধি বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে একই সঙ্গে কাজ করতে আগ্রহী। কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান যে অভিযোগটি প্রথমে করেছেন তা হলো আনকনস্টিটিউশনাল একাধিক এফোর্ট মোহাম্মদ ইউনূস নিতে চেয়েছিলেন। তিনি বলেছেন রাষ্ট্রপতিকে সরানোর জন্য মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বিভিন্ন রকম ফন্দি আঁটতে শুরু করেন। তিনি এটাও বলেন যে আমাকে সরানোর জন্য তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বা এক প্রধান যে বিচারপতি তাকে রাজি করিয়ে ফেলেছিলেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবেন রাষ্ট্রপতি, যিনি মোহাম্মদ ইউনূসের অঙ্গুলি হেলনে কাজ করবেন। অর্থাৎ এই সরকার যা বলবে সেটা করবে এবং এটা যদি হতো তাহলে বাংলাদেশের সাংবিধানিক সংকট আসতো, বাংলাদেশের যে সামাজিক পরিস্থিতি তা কিন্তু উথাল পাথাল হয়ে যেত, ডিস্টেবিলাইজড হতে পারতো এবং সংবিধানের কোনো মান মর্যাদা বাংলাদেশে আর থাকতো না, যা মোহাম্মদ ইউনূস প্রাণপণে চেষ্টা করেছিলেন আমাকে সরানোর মধ্যে দিয়ে। কিন্তু সে সময় সেনাবাহিনী এবং বিএনপির একাধিক রাজনীতিবিদ আমার সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখেন এবং এই পুরো পরিস্থিতিটা মোকাবিলা করা সম্ভব হয়। 2 নম্বর, তিনি বলেছিলেন যে আমাকে প্যালেস ইমপ্রিজনমেন্ট অর্থাৎ ঘরবন্দি করে রাখার চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছিলেন। তিনি বলেছেন বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাকে ইনক্লুড করা হয়নি, অথচ আমি বাংলাদেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, সরকার যে সিদ্ধান্ত নেবে অফিসিয়ালি জানার সিদ্ধান্ত, অফিসিয়ালি আমাকে বলার সিদ্ধান্ত সরকারকে নিতে হতো, কিন্তু এক্ষেত্রে আমাকে ঘরবন্দি করে রাখা হয়, আমাকে 1 বছরে কোথাও বেরোতে দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি, আমার সিকিউরিটি তুলে নেওয়ারও হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এমনকি তিনি বলেছেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমার সঙ্গে কনসাল্ট করে নেওয়া হয়নি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস আসলে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে নিজের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করেছিলেন এবং শুধুমাত্র অপরিপক্ক রাজনীতিবিদ হওয়ার জন্য বাংলাদেশের সামাজিক সংকটকে ইনভাইট করছিলেন, তা কিন্তু কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রকাশ্যে কালকে বলে ফেলেছেন। 3 নম্বর যে বিষয়টি তিনি বলেছেন তা হলো ফরেন ভিজিট ব্লকস, অর্থাৎ আমার সমস্ত বিদেশ যে ভ্রমণের পরিকল্পনা ছিল, যে ইনভিটেশনগুলো এসেছিল সেগুলোকে মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ব্লক করে দেওয়া হয়। নিঃসন্দেহে বিস্ফোরক অভিযোগ। তিনি বলেছেন শেষ 1 বছরে অন্তত 2টো এরকম ঘটনা ঘটেছে যা আমাকে চমকে দিয়েছিল। একটি ঘটনা ঘটেছে কাতার থেকে, যেখানে একটি মেজর সামিটে যোগদান করার কথা ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির, কিন্তু হঠাৎ করে তাকে বলা হয় এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, ফলে আপনাকে দেশ ছাড়ার অনুমতি দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় বিষয়টি হয়েছিল কোভোসো নামক একটি জায়গা থেকে, যেখানে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেওয়ার কথা ছিল বাংলাদেশের রাষ্ট্রপতির, সেখানেও কিন্তু একইভাবে বাংলাদেশের রাষ্ট্রপতিকে দেশ ছাড়তে দেওয়া হয়নি, উল্টে তাকে ঘরবন্দি অবস্থায় ছাত্রদের দ্বারা আন্দোলনের প্রধান চরিত্র হিসাবে তৈরি করা হয়েছিল এবং রাষ্ট্রপতি হাটাও অভিযানে বাংলাদেশকে কাঁপিয়ে তোলা হয়েছিল। অর্থাৎ একদিকে পদে বহাল রেখে তাকে মানসিক টর্চার করা, অন্যদিকে দেশ যেন ছেড়ে তিনি না গিয়ে অন্য কোথাও গিয়ে তিনি বক্তৃতা দেন সেই ব্যবস্থাও তিনি তৈরি করেছিলেন এবং তলে তলে তিনি এক প্রধান বিচারপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে রাজি করিয়ে ফেলেন এবং যদি তা হতো তা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর কিছু হতে পারত, তা কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রকাশ্যে বলেছেন। পাশাপাশি কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেছেন যে মেজর ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট থেকে রাষ্ট্রপতিকে দূরে রাখা হয়েছিল। দেখুন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ। মেজর ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, বাংলাদেশ কিন্তু শেষ 1 বছরে একাধিক গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট করেছে। কার কার সাথে এগ্রিমেন্ট করেছে? আপনারা যদি সেই বিষয়টি তলিয়ে ভাবেন তাহলেই বুঝতে পারবেন এই মোহাম্মদ ইউনূস আসলে কি করতে চেয়েছিলেন
এবং তিনি জানতেন যদি রাষ্ট্রপতিকে এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ করা হয় তাহলে এই ধরনের স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ তিনি দেখাতে পারবেন না। এগ্রিমেন্ট করা হয়েছে তুরস্কের সঙ্গে। কি নিয়ে এগ্রিমেন্ট? অস্ত্র চুক্তি করা হয়েছে। একের পর এক অস্ত্র তুরস্ক থেকে কেনার চুক্তি মোহাম্মদ ইউনূসের সরকার তুরস্কের সঙ্গে করেছেন। এগ্রিমেন্ট কাদের সঙ্গে করা হয়েছে? পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে গোলা বন্দুক কেনা হাসিনার থেকে অনেক গুণ বাড়িয়ে ফেললেন মোহাম্মদ ইউনূস। শুধু তাই নয়, এগ্রিমেন্ট শুধুমাত্র পাকিস্তানের এই গোলা বন্দুক কেনাকে নিয়ে হয়েছে তা কিন্তু নয়। মোহাম্মদ ইউনূসের জামানায় বহুদিন পর করাচি থেকে বিমান পরিষেবা বাংলাদেশের জন্য চালু করা হয়েছিল। এমনকি করাচি পোর্ট থেকে জাহাজ মারফত ব্যবসা বাণিজ্য করারও প্রক্রিয়া মোহাম্মদ ইউনূসের এই সরকার করেছিল, যা শেখ হাসিনা সরকার কিন্তু বন্ধ করে দেয়। ভিসা ফ্রি পাকিস্তানিদের জন্য করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে পাকিস্তানিদের জন্য বহু নিয়ম শিথিল করে দেয় এই মোহাম্মদ ইউনূস সরকার। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রেড এগ্রিমেন্টও কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার করার চেষ্টা করেছে এবং এই সমস্ত সিদ্ধান্তে মোহাম্মদ ইউনূস সরকার কোনোভাবেই রাষ্ট্রপতিকে ইনভলভ করেননি, যা আসলে দেশের সংবিধানকে অমর্যাদা করা এবং আসলে ব্যক্তিগত বৃহত্তর স্বার্থ চরিতার্থ করা বলে কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রকাশ্যে মোহাম্মদ ইউনূসের বিপক্ষে অভিযোগ করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন, শেষ 1 বছর ধরে বাংলাদেশ যেভাবে চলেছে তা পুরোটাই নাটকের রঙ্গমঞ্চ। যেই নাটকের একটাই নায়ক মোহাম্মদ ইউনূস, যিনি অন্য কারোর সাহায্য নেননি, কনসাল্ট করতে চাননি এবং তিনি বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি ভেবে যা ইচ্ছা তাই করে গেছেন, যার ফলে বাংলাদেশ আগামী 5 বছরেও অর্থনৈতিকভাবে কতটা ঘুরে দাঁড়াতে পারবেন তা নিঃসন্দেহে কিন্তু একটা বড় প্রশ্ন। রাষ্ট্রপতি বলছেন অক্টোবরে 2024 এই সময় আমার বাসভবনের বাইরে ছাত্ররা উত্তাল বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের একটাই দাবি ছিল রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। কারণটা কি? কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিল, শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য রাষ্ট্রপতি জড়িয়ে আছে, ফলে রাষ্ট্রপতিকে সরতে হবে। অর্থাৎ বাংলাদেশের ছাত্রনেতারা এতটাই বার বেড়ে গেছিলেন যে প্রধানমন্ত্রীকে যেভাবে ডিপ স্টেটের টাকায় সরাতে তারা পেরেছিলেন, তারা রাষ্ট্রপতিকেও একই কায়দায় সরিয়ে ফেলতে চেয়েছিলেন, যা রাষ্ট্রপতি কিন্তু কালকে বলেছেন। এমনকি এটাও বলেছেন সে সময় সেনাবাহিনী এবং একাধিক রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দল আমাকে যেভাবে সাহায্য করেছে, পাশে থেকেছে, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। অর্থাৎ কোনো অবস্থাতেই নতুন করে বাংলাদেশের সামাজিক সংকট অক্টোবর 2024 কিন্তু আসেনি, তার ফলে তিনি কিন্তু এখনো রাষ্ট্রপতির পদে বহাল আছেন এবং বাংলাদেশে তারেক রহমানও কিন্তু এই পুরো বিষয়টি ধরেই একাধিক ক্ষেত্রে কালকে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ কিছু বদল করেছেন। আপনারা জানেন ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার অফিস ছিলেন, সেখানের যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন, সেই প্রতিরক্ষা উপদেষ্টার নাম ছিলেন মোহাম্মদ হাজিজুর রহমান। তাকে কিন্তু বাংলাদেশে কালকে তারেক রহমান ফিরিয়ে নিয়েছেন এবং তাকে কিন্তু মেজর জেনারেল করে দেওয়া হয়েছে। শুধু তাকে নয়, বাংলাদেশের সেনাবাহিনীর টপ মোস্ট অফিসিয়াল সেনাবাহিনীর এমন কিছু বদল করে দেওয়া হয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার যে শেষ 6 মাস ধরে বারবার সেনাবাহিনীর আভ্যন্তরীণ কোন্দল, সেনাবাহিনীর ভিতরে কু আসার চান্স, সেনাপ্রধান ওয়াকার জামানের বিপক্ষে একাধিক ষড়যন্ত্রে যে প্লট তৈরি করা হচ্ছিল, সমস্ত কিছু তারেক রহমান জানেন এবং যারা এই কর্মকাণ্ডতে নিযুক্ত ছিলেন তাদেরকে কিন্তু সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তথাকথিত যারা বাংলাদেশের সরকারপন্থী, ভারতের সঙ্গে সম্পর্ক রাখায় বিশ্বাসী, এই রকম কিছু ব্যক্তিকে কিন্তু সেনাকর্তা হিসাবে নিয়োগ করা হচ্ছে, যা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে, তারেক রহমান আর যাই হোক প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না, কারণ ভারতের উপর তা বাংলাদেশের ডিপেন্ডেন্সি অনেক। এই মুহূর্তে দেশের অর্থনীতি ফিরিয়ে তিনি আনতে চাইছেন এবং সেই অর্থনৈতিক নবজাগরণ আনার জন্য ভারতকে তার পাশে প্রয়োজন। সে প্রথম থেকে শেষ অবধি, অন্তত আজকের দিন অবধি তারেক রহমানের ইনিশিয়েটিভে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ নতুন করে তার একাধিক রদবদলে রীতিমতো উত্তাল এবং রাষ্ট্রপতির এই ধরনের ইন্টারভিউ মোহাম্মদ ইউনূসের যে মুখোশ তা কিন্তু টেনে হিচড়ে মানুষের সামনে খুলে দিল। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।